আজকে সকালের ঘুমটা ভাঙলো বাবার ডাকে। কি আপনারা ভাবছেন রসিকতা করছি? একদমই না। আজকে সকালে যখন হঠাৎ করে ঘুমটা ভাঙলো, তখন যেন মনে হলো বাবা আমাকে ডেকে তুললেন। বাবা আমার বাড়ি আসলে প্রথম যে ডাকটা শুনতে পেতাম সেটা হলো গেটের বাইরে থেকে, মা দরজাটা খোল। যেন এই কণ্ঠস্বরটাই আমার কানে আসলো। এই কয়েক সেকেন্ডের ভয়েস ওভারটা দিতে আমার কিন্তু 10 থেকে 15 মিনিট সময় লেগে গেল। কারণ যতবারই আমি ভয়েস ওভার দিতে যাচ্ছি আমার যেন গলা চেপে আসছে, কণ্ঠরুদ্ধ হয়ে যাচ্ছে। তো যাই হোক, এখন দেখুন সকালবেলা চাটা খেয়ে নিয়েছি। চাটা খেয়ে এই তো কাপড় জামাগুলো গুছিয়ে নিচ্ছি। গতকালের কাপড় জামা অনেকগুলো ছিল। গতকাল থেকে মানে 2-3 দিন, বিগত 3-4 দিন তো বৃষ্টির জন্য কাপড় জামা শুকাচ্ছিলই না। তো সেইগুলো আর কি সব গতকাল রোদ্দুর উঠেছিল, শুকিয়েছিল। তো সেগুলোই আর কি ভাঁজ করে নিচ্ছি, তারপর রান্নাবান্নার দিকে যাব। আর এদিকে শরীরটাও খুব একটা ভালো লাগছে না। হঠাৎ করেই শরীরটা যেন একটু খারাপ লাগছে। তো যাই হোক, আস্তে ধীরে কাজকর্মগুলো করছি। আর সারাদিনের সমস্ত কাজ তো আমাকেই করতে হবে। আমার হেল্পিং হ্যান্ডও নেই, আর আমার মানে পাশে একটু হাতে হাত লাগিয়ে কাজ করবার মতোও কেউ নেই। তো যাই হোক, সেই কারণে আমাকেই করতে হবে সমস্ত কাজ। তবে একটু আস্তে ধীরে স্লো গতিতে করছি। আর ওই যে সকালে বললাম, বাবার কণ্ঠস্বরটাই যেন কানে এখনো পর্যন্ত বাজছে। তো যাই হোক, আমি যেহেতু এই রিসেন্ট বাবাকে হারিয়েছি, মানসিক দিক থেকেও সেই কারণে ভীষণভাবে বিধ্বস্ত হয়ে পড়েছি। তো যাই হোক, এদিকে দেখুন হাজব্যান্ড এসেছে। তো ও কিন্তু ক্যামেরার সামনে একেবারেই আসতে চায় না। তো কাপড় জামাগুলো গুছাচ্ছি, সেই কারণে একটু এলো আর কি, একটু বসে গল্প করবে, আবার ও ওর কাজে লেগে পড়বে আর আমিও আমার কাজে লেগে পড়বো। তো যাই হোক, এদিকে চলুন ঝটপট করে কাপড় জামাগুলো গুছিয়ে নিই। আজকে কিন্তু সকালটা বেশ দেখা যাচ্ছে রোদ্দুর উঠেছে, তবে এই রোদ্দুরটা কতক্ষণ থাকবে জানি না। তার মধ্যেই আশিপাশি কাপড় জামাগুলো মানে ছাদে আর কি মেলে দিয়ে আসবো। কারণ যতক্ষণ রোদ্দুর পায় পাক, তারপরে যদি বৃষ্টি এসে যায় তাহলে ভিজবে। কারণ কাজের মধ্যে তো আর ওই 3-4 বার ধরে না ছাদে উঠতে বড় বিরক্ত লাগে। তখন যখন একতলা ছিল তখন কিন্তু সহজেই চটপট উঠে পড়তাম। আর এখন কিন্তু মানে ওই 3 তলার উপর উঠতে খুবই অসুবিধা হয়। আর একটা একটা করে দিন যাচ্ছে, মানে একটা একটা করে দিন তো আমাদের বুঝতেই পারছেন পার হয়ে যাচ্ছে, মানে অস্তের দিকে যাচ্ছে আর কি সূর্য। তো যাই হোক, এখন চলুন চটপট করে কাপড় জামাগুলো গুছিয়ে নিই। এদিকে কিন্তু আমি রান্নার কাজে লেগে পড়েছি, ওদিকে রান্নাবান্না স্টার্ট করে দিয়েছি। কিন্তু আনাজ সবজি কাটার দায়িত্ব হচ্ছে শাশুড়ির। উনি কিছু আনাজ কেটেছেন, কিছু আনাজ কাটেননি, এরকমটাই রোজ করেন। তো কিছু আনাজ কাটেন আর কিছু আনাজ কাটেন না। তো আমি আবার কেটে নিই আমার প্রয়োজন মতো। চাইলে আমি কিন্তু সব আনাজগুলোই কেটে নিতে পারি। আমার আনাজ কাটতে বেশিক্ষণ সময় লাগবে না, হয়তো 10 থেকে 15 মিনিট লাগবে, তার মধ্যেই কমপ্লিট করে ফেলবো। কিন্তু তা হলেও ওনাকে আমি কাটতে দিই। হাজব্যান্ডও বলে যে মাকে কিছু কাজ দেবে। একেবারে নিষ্কর্মা হয়ে বসে থাকা মানুষের মাথায় কিন্তু শুধুমাত্র কুবুদ্ধি ছাড়া সুবুদ্ধি কিছুই আসবে না। তো সেই কারণে আর কি ওই শাশুড়ি মাকে আনাজটা কাটতে দিই। উনি কিন্তু 1 ঘন্টা ধরে কাটেন। তো যেমন পারেন তেমন কাটেন, আমি সেটাকেই অ্যাডজাস্ট করে আমি আমার মতো করে আবার করে নিই। তবে ওনাকে আমি কাটতে দিই, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, উনি কেটেছেন। আবার অল্প একটু তরকারি কম পড়বে, কারণ ওই তরকারিটা তো সবাই খাওয়া হবে, ঝিঙে পোস্ত তরকারি করব, ওটা দিয়েই মুড়ি খাওয়া হবে। আবার মুড়ি খাওয়ার জন্য আলাদা করে কিছু বানাবো না। তো সেই কারণে একটু আলু বেশি দিয়ে দিচ্ছি। আর এদিকে হাজব্যান্ডের জন্য উচ্ছেটা ভাতে দিয়েছেন, মানে ভাতে দেওয়ার জন্য কেটেছেন, কিন্তু আর কি পেঁপেটা কাটেননি। সেই কারণে আমি আবার একটু পেঁপেটা কেটে নিচ্ছি। এই রকম আর কি টুকিটাকি আমি করে নিই, আবার কিছুটা উনি কেটে দেন। তো যাই হোক, মানুষকে কাজ একদম, মানুষ কাজ ছাড়া হয়ে থাকাটা ঠিক নয়, তাই না? কিছু কাজ কিন্তু কোনো মানুষ যে কোনো মানুষকেই করতে দেওয়া উচিত। আর আজকে তো ঝিঙে পোস্ত তরকারি হবেই, তার সঙ্গে হবে পুঁই শাকের চচ্চড়ি। কারণ মাছের মাথা আনিয়েছে হাজব্যান্ড, তার সঙ্গে এনেছে পুঁই শাক। তো পুঁই শাক তো মাছের মাথা না দিলে একেবারেই ভালো লাগে না। তো সেই কারণে মাছের মাথা দিয়ে পুঁই শাক করবো। আর ঝিঙে পোস্তর আলুটা ওই যে কুকারে একটা সিটি দিয়ে জলটা ফেলে দিতে হবে। আমার তো ওটাই, মানে আলু রান্না করলে ওইভাবেই ওই প্রসেসেই করতে হয়। আর এদিকে মাছের মুড়োটা ভাজতে দিয়ে দিয়েছি, ওটা ভাজা হচ্ছে। আর কাঁকরোল ভাজা হয়ে গেছে। কাঁকরোলগুলো শাশুড়িকে বললাম একটু ছোটো সরু করে কাটতে, কারণ কাঁকরোল খুব মোটা মোটা করে কাটলে আবার আমাকে মানে সিদ্ধ করতে হয়। আর সিদ্ধ করলে কি হয় বলুন তো, একেবারেই টেস্ট নষ্ট হয়ে যায়। তো সেই কারণে আর কি সরু সরু করে কাটতে বলেছি, একদম তেলে ভেজে নিয়েছি। আর কাঁকরোল ভাজাটা না হাজব্যান্ড খায় না, আমি, ছেলে আর শাশুড়ি খাবো। ছেলেও খেতে চায় না, তবে ওকে কিন্তু জোর করেই খাওয়াই। কারণ সবজি যদি এই ছোটো থেকে না খাওয়ার অভ্যাস করি, তাহলে কিন্তু আর কোনো দিন খাওয়া শিখবে না। এটাই হয়েছে আমার হাজব্যান্ডের। আমি এসে দেখেছি
হাজব্যান্ড কোনো সবজি খায় না, মানে আলু ছাড়া ওর পাতে কোনো সবজি মানে দেওয়া যেত না, এরকম পরিস্থিতি। তবে আমি আজ 20 বছর এসেছি, 20 বছর না 21 বছর এসেছি, এসে একটু 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 করে আজ মোটামুটি সব কিছু সবজি খাওয়া শিখিয়েছি। শুধুমাত্র মানে ওই ভাজাভুজি জাতীয় খাবার যেগুলো, মানে বেগুন ভাজা, পটল ভাজা, এই যে কাঁকরোল ভাজা, এই সমস্ত খাবারগুলো খেতে চায় না। বাদবাকি কিন্তু সমস্ত আনাজের তরি তরকারি এখন পুরো খাওয়া অভ্যাস হয়ে গেছে। আর এখন তো ডায়াবেটিসের পেশেন্ট হয়ে গেছে, খেতেই হবে, মানে কোনো রকম কোনো মানে অজুহাত চলবেই না এরকমটা। তো যাই হোক, ভাতটাও বসিয়ে দিলাম, এদিকে তরকারি বসিয়েছি, এদিকে ভাত হচ্ছে। তো চটপট করে রান্নাগুলো করতে থাকি। পুঁই শাকের মধ্যে তো এই আনাজ সবজিগুলো দিতেই হবে, কুমড়ো, কচু আর হচ্ছে আলু। আর এখন তো মূলো পাওয়া যায় না। তো যাই হোক, এদিকে দেখুন পুঁই শাকটা ধুয়ে ভালো করে একদম পুরো জল ঝরাতে রেখে দিয়েছি উঠানে। আর শাককে আমার ওই 3বার 4বার করে না ধুলে ঠিক পোষায় না। তো শাশুড়ি শাক ধুতে গেছিলো, আমি তাই বললাম যে আপনাকে আর শাক ধুতে হবে না, আমি শাক ধুয়ে নিচ্ছি বলে এই যে সুন্দর করে শাককে ধুয়ে, দেখুন উনি তো বয়স্ক মানুষ, তার উপরে হচ্ছে বর্ষাকাল, শাকের মধ্যে কিছু থাকলে উনি বুঝতেও পারবেন না। তো যাই হোক, এদিকে সেই কারণে আমি ভালোভাবে শাকটা ধুয়ে নিয়ে রান্নাটা করি আর কি। তো যাই হোক, আনাজ সবজি আমার যেমন কাটা হোক যাই হোক, কিন্তু ধোয়াটা আমার খুব পরিচ্ছন্নভাবে চাই, মানে একদম পুরো পারফেক্টভাবে না ধোয়া হলে আমার যেন রান্নাবান্না করতে ইচ্ছা করে না। আর এদিকে দেখুন শাকটা ভালোভাবে ভাজতে হবে, কারণ পুঁই শাক তো প্রচুর ভালোভাবে ভাজতে হবে, ভাজতে ভাজতেই মোটামুটি সিদ্ধ হয়ে যাবে পুঁই শাক। আর পুঁই শাকের চচ্চড়ি আমার ছেলেটাও কিন্তু বেশ ভালোবাসে, আর আমিও কিন্তু খুব ভালো খাই। তো যাই হোক, এদিকে দেখুন পুঁই শাকের চচ্চড়িটা একদম কমপ্লিট হয়ে গেল। আজকে কিন্তু আর ডাল রান্না করব না, কারণ এই পুঁই শাকটা ঘন্ট ঘন্ট মতো করেছি, এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। তার সঙ্গে আছে ঝিঙে পোস্ত, আর এখনও মাছটা হচ্ছে, মাছটা তো হতে দেরি হবে। মাছটা হয়ে গেলে তারপর হাজব্যান্ডকে ভাত দেবো, আবার ও খেয়ে দিয়ে বেরোবে। আর এদিকে দেখুন মাছের ডিম ছিল, ভাবলাম একটু বেসন দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজবো, কিন্তু তার আর সময় হলো না জানেন। এই যে এমনি নর্মাল এমনিই ভেজে নিচ্ছি। এদিকে হাজব্যান্ডের ভাতটা বেড়ে নিলাম, তবে মাছটা এখনও হয়ে ওঠেনি। মাছটা হোক, ততক্ষণে ওকে এইগুলো দিয়ে আসি, পেঁপে করলা মাখুক। যে বললাম আগে কিছু সবজি খেত না, কিন্তু এখন বাধ্যতামূলকভাবে খেতেই হচ্ছে, একদম করলা থেকে সমস্ত সবজিটাই খেতে হচ্ছে আর কি। তো যাই হোক, এদিকেও খেতে থাক, আর মাছটাও এদিকে হয়ে গেছে, নিয়ে চলে এসেছি। মাছটা ওকে 1 পিস দিয়ে দিই, আর ছেলেটা 1 পিস খাবে। আর শাশুড়ি আর আমি হাফ হাফ করে খাবো, কারণ শাশুড়ি অত মাছ খেতে চায় না, আর আমারও সত্যি কথা বলতে খুব একটা এই যে পুকুরের মাছ খুব একটা আমার ভালো লাগে না। আমার কিন্তু সমুদ্রের মাছ 1 পিসে মন ভরে না, সমুদ্রের মাছ আমার 2-3 পিস হলে খুব ভালো হয়, কিন্তু এই পুকুরের মাছ না অতটা আমার খেতে ইচ্ছা করে না। তো যাই হোক, কী আর করা যাবে, যেদিন যেমন জুটবে সেদিন তেমন খেতে হবে। আমাদের এই নিম্নবিত্ত পরিবারে তো আর ভালো খাবো ভালো পরবো বলে আর তো আর বায়না করলে হবে না, আর এই বায়নাকেই শুনবে, তাই না বলুন। তো যাই হোক, চলুন চটপট করে এবার হাজব্যান্ডের ডালিয়াটা বানিয়ে নিই। তো এই যে ডালিয়ার মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে 2টো পুঁই পাতা, পুঁই শাক অনেকগুলোই আছে, তো সেই কারণে আর কি পুঁই পাতা 2টো দিয়েই দিয়েছি, জানলে কিন্তু আমাকে রাগ করবে। তো যাই হোক, ডালিয়াটা কুকারে সিদ্ধ করব, পুঁই শাক কিন্তু একেবারে ঘন্ট হয়ে যাবে, বুঝতেই পারা যাবে না। আর একদম পাতাগুলো দিয়েছি, ডাঁটা টাটা কিছু দিইনি। তো যাই হোক, চলুন পেঁপে দিয়েছি, আর দিয়েছি হচ্ছে কাঁকরোল, আর ওই যে পুঁই পাতা দিয়ে দিয়েছি। কুমড়ো একটু আছে, দিলাম না, একটু পুঁই শাক আছে, আগামীকাল করতে হবে, তো সেই কারণে কুমড়োটা দিলাম না। তো যাই হোক, ভেজে নিয়ে একদম সব কুকারে ভরে সিদ্ধ করে ওকে দিয়ে দেবো। তো যথারীতি দেখুন ওকে দিয়ে দিয়েছি, ও ওর মতো নিয়ে বেরিয়ে গেছে। এবার আমরা কিন্তু সমস্ত বাসি খাবার নিয়ে বসে পড়েছি। মানে গতকাল গিয়েছিল হাজব্যান্ড একটা কাজের জন্য মায়ের ওখানে, মায়ের বাড়িতে না, মানে আমাদের বাড়ির ওখানে কাছাকাছি একটা ব্যাংকে। তো যাই হোক, মা আবার নিজের সাধ্যমতো তৈরি করে খাবার দাবার সব পাঠিয়ে দিয়েছি, সরু চাকালি, তারপরে হচ্ছে তেলের পিঠে যেটা গুড় পিঠে বলে, আর ফুলুরি। তো গতকাল রাত্রে কিছু খাওয়া হয়েছে, আর এই যে কিছু ছিল, এখন সব খাওয়া হবে শাশুড়ি, ছেলে, আমি। তো যথারীতি খাওয়া দাওয়া হয়েও গেল, দেখুন খাওয়া দাওয়া করে একদম সব মাজা ধোয়া করছি। মাজা ধোয়াটা চটপট করে আমি না আগে, কিছু হোক আর না হোক, আগে মাজা ধোয়াটা করে নিই, কারণ কী বলুন তো, এঁটো কাটা বাসন যদি বাড়িতে পড়ে থাকে, মানে কাক পাখিতে তো এক ছেঁড়াছিঁড়ি করবেই, তার সঙ্গে হচ্ছে মাছিতে একদম পুরো ভ্যান ভ্যান করবে। তো যাই হোক, সেই কারণে আমি ওই খাওয়া দাওয়ার সাথে সাথেই মানে মেজে ফেলার চেষ্টা করি। এমনকি রান্নার কিছু কিছু বাসন রান্না করতে করতেও মেজে নিই, কারণ ওই যে নোংরা বাসনপত্র পড়ে থাকলে আমার যেন একেবারেই ভালো লাগে না।
তো এদিকে দেখুন আবার চলে এসেছি রান্নাঘরটা পরিষ্কার করতে। কাজটা কি সংসারের কম থাকে, তাই না বলুন? একটার পর একটা, মানে সকাল থেকে সেই যে ঘুম থেকে উঠি, কিন্তু তারপর আর না এই যে দাঁড়াবার সময়টুকু পাই না। এই যে ঝটপট করে আবার রান্নাঘরটা মুছে নিচ্ছি। রান্নাঘর মুছে তারপরে আবার বড় ঘরগুলো মোছামুছি করব। কাজকর্ম করতে করতে না মাঝে মাঝে বাবার কথা মনে পড়ে। তো করতে করতে না বাবার কথাটা খুব মনে পড়ে, জানেন। তো সেই কারণে যখন মানে মনের মধ্যে বাবার কথাটা আসে না, তখন আর কি মানে সেই কাজটা করছি তো করছি, এরকম মানে মাইন্ডে থাকেই না যে আমি একটা কাজ করছি, আমাকে তাড়াতাড়ি করে করতে হবে। তো যাই হোক, কাজগুলো কমপ্লিট করি আস্তে আস্তে। তো আমি আমার বন্ধুদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, যে যারা বাবা মাকে হারিয়েছেন তারা নিশ্চয়ই এই যন্ত্রণাটা বুঝতে পারছেন, আর যাদের বাবা মা আছেন তারা কিন্তু এই ব্যাপারটা উপলব্ধি করতে পারবেন না। তাই বলি যে যাদের বাবা মারা আছেন তাদের সঙ্গে একটু সময় কাটাবার চেষ্টা করবেন আপনারা, তাদের একটু ভালো লাগাগুলোকে প্রাধান্য দেবেন, তাহলে ঈশ্বরের আশীর্বাদ এমনিই পেয়ে যাবেন। তাদের কিন্তু অনেক কিছু চাওয়ার থাকে না সন্তানদের কাছ থেকে, সামান্য একটু ভালোবাসা আর একটু আদর যত্ন পেলেই তারা খুশি হয়। তো যাই হোক, এখন চলে আসলাম হচ্ছে ছাদে, দেখতেই পাচ্ছেন খাওয়া দাওয়ার পর এলাম, কারণ ওই যে কাপড় জামাগুলো মেলে দিয়ে যাব, দিয়ে আবার খেতে বসবো, যদি বৃষ্টি চালু হয় আবার আমাকে দৌড়ে আসতে হবে। সেই কারণে ওই যে একেবারে আসলাম, এখন কিন্তু আর নামবো না, একদম সমস্ত নিচের কাজ মিটিয়ে নিয়ে ওপরে চলে এসেছি। আর হাজব্যান্ডের এই লুঙ্গি গামছাটা মানে আমার কাপড় জামাগুলো তুলতেই সে দিয়ে গিয়েছিলাম। একবার বৃষ্টিও এসেছিল, তবে তখন লুঙ্গি গামছাটা ভিজেই ছিল, মানে কারণ সেই মাত্র দিয়ে গেছি। তো যাই হোক, এখন কিন্তু শুকিয়ে গেছে, তুলে রাখলাম। আর এদিকে কাপড় জামা সব একবারে নিয়ে আসলাম, নিয়ে এসে এই যে মেলে দিয়ে বসে থাকবো। এই যে কাপড় জামাগুলো একটু কাচা ধোয়া করেছি, সেগুলো সব মেলে দিই। আর জানেন তো, এই ওপরে যে ঘরটায় আমি শুয়ে থাকি বা বসে থাকি, যে খাটটায়, ওর ওপরের বিছানার চাদরটা দিয়ে কেচে দিয়েছি। এই 2-3 দিন আগে কেচেছি, আবার কাচতে হলো, কারণ ওই যে আমার কাছে পড়তে আসে ডিঙ্কা, আমি এসে যদি খাটে শুয়ে থাকি তাহলে কিন্তু ও এসে খাটে আমার কাছে শুয়ে পড়ে বা বসে পড়ে। তো যাই হোক, কালকে চিপস খেতে খেতে এসেছিলো, আর চিপসের প্যাকেটের থেকে চিপস হয়তো পড়ে গিয়েছিল, সেটা আমিও দেখিনি বা ও দেখেনি। আর দেখছি পিঁপড়ে পুরো ভর্তি হয়ে গেছে, মানে পৃথিবীর সব পিঁপড়ে বোধহয় আমার ওই খাটের ওপরেই উঠে পড়েছিল। তো যাই হোক, সেই কারণে একটু কেচে ধুয়ে দিলাম। বাচ্চা মানুষ তো, ফেলে দিয়েছে, কিছু করার নেই। তো যাই হোক, আর বাচ্চাদের না আমি একটু ভালোবাসি, জানেন তো। আমার ছেলে যখন হয়েছিল তখন কিন্তু আমার বয়সটা অনেকই কম ছিল, জাস্ট সবে সবে আমি হাই সেকেন্ডারি পাস করেছি, আমার বিয়ে হয়ে গেছে। তো সেই কারণে তার পরে পরেই আমার ছেলে হয়েছে, সেই কারণে আমার বয়সটা অনেকই কম ছিল। সেই জন্য না ছেলেটার ওই যে ছোটোবেলার মুহূর্তগুলো আমি কিন্তু এনজয় করতে পারিনি। এখন যখন অন্যের বাচ্চা দেখি, আজ বয়সের ভারে এসে বুঝতে পারি যে সেই সমস্ত জিনিসগুলো খুব এনজয় করার মতো ছিল। বড় হওয়ার সাথে সাথে এগুলো সব হারিয়ে যায়। সেই কারণে বাচ্চাদের ওই দুষ্টুমি, অহেতুক বায়না, তারপরে ওই যে খুনসুটিগুলো দেখতে আমার ভীষণ ভালো লাগে। তো যাই হোক, আমি সেই জন্য বাচ্চাদেরকে না খুব ভালোবাসি। এই আমার কাছে যে ডিঙ্কা পড়তে আসে, ও তো এখন খুব ছোট, মাত্র 5 বছর বয়স। তো ওর মা যখন বকাঝকা করে বা বাড়িতে বকলে আমি কিন্তু মাঝে মধ্যেই শুনতে পাই, কারণ আমার বাড়ির পাশেই তো বাড়ি। তো আমি আবার বলি যে ওর এই দুষ্টুমিগুলো উপভোগ করো, কিছুদিন পরে ও যখন বড় হয়ে যাবে আর এই দুষ্টুমিগুলো করবে না, তোমার তখন মনে হবে তার এই ছোটোবেলাটাই ভালো ছিল, এখন যেটা আমার মনে হয়। কারণ বাচ্চা যখন বড় হয়ে যায় তার আলাদা জগৎ তৈরি হয়ে যায়, বাবা মায়ের জন্য সময় আর থাকে না। আর সব থেকেও বড় কথা হচ্ছে, পড়াশোনার একটা চাপ এসে যায়, তখন তার কেরিয়ার তৈরির জন্য তাকে স্বপ্ন দেখতে হয়, বা পড়াশোনার জন্য তাকে বিভিন্ন জায়গায় দৌড়াতে হয়। তো সেই কারণে আর কি বাচ্চাদের সঙ্গে একটু সময় কাটানো মা বাবার খুব জরুরি। যাক, অনেক কথা আপনাদের সঙ্গে বকবক করে ফেললাম। এই যে মাদুরগুলো একটু রোদ্দুরে দিয়ে দিচ্ছি, আর এই যে পড়াতে বসি এই মাদুরগুলো, মানে কোনো দিন এটা বা কোনো দিন ওটা, যে কোনো একটা নিয়ে বসি। আর সব মাদুরগুলো এই তো রোদে দিয়ে দিচ্ছি। একটা মাদুর ওই বাবার কাজের সময় আর কি কেনা হয়েছিল, তো দুটো কেনা হয়েছিল, তো মা আবার একটা আমাকে দিয়ে দিয়েছে আর একটা মায়ের কাছে আছে। আর তো চলুন একটু রোদ্দুরে থাক, তারপর তুলব। আর প্রচণ্ড গরম জানেন, আর এই বালিশটাও একটু রোদ্দুরে দিয়ে দিই, কারণ এই বালিশটারও কভারটা কেচে দিয়েছি, রোদ্দুরে দিলে বালিশগুলো বেশ ভালো লাগে, হালকা হয়ে যায়। আর বালিশগুলো না হলে আমি কিন্তু বিছানার চাদর কাচলেই বা বালিশের কভার কাচলেই আগে বালিশকে রোদ্দুরে দিই। তো
তো প্রচণ্ড গরম লেগে গেছে, একদম রোদে পুরো খাঁকা করছে। সেই কারণে একটু পাখাটা সামনের দিকে নিয়ে বসে পড়লাম। আর এখন কিন্তু একটু এখানেই রেস্ট করব, বসবো। আবার 3টের দিকে নেমে যেতে হবে, কারণ ছেলেটা ওই যে বালি যাবে। আজকে তো শনিবার, আজকে ওর বালিতে ক্লাস থাকে। তো সেই কারণে ও বালি যাবে, আবার ওকে একটু গুছিয়ে দেবো সব কিছু, জল, টিফিন। তো চলুন আজকের পর্বটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের কোনো ভালো ভিডিওতে।